প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। আর সংবাদ শিরোনামে আজকে ও আমাদের সিল টিভি স্টুডিওতে তিনটি পত্রিকা যথারীতিভাবে আসছে। জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং দৈনিক জালালাবাদ। তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়বো। আজকের অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। আজকে অতিথি অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ দর্শক। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম আর গোয়াইনঘাট এর একটি প্রতিষ্ঠান সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এম এ রহিম, রোটারিয়ান এম এ রহিম। এই প্রতিষ্ঠানটি পত্রিকার তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 2 এপ্রিল 1447 বাংলাদেশ জাতীয় পত্রিকার প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি। $240 পাচার, 15 বছরের তথ্য তুলে ধরে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধান সংস্কার ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট। গভর্নর মোস্তাফিজুর রহমান, ব্যাংকিং অবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। গভর্নর মোস্তাকুর রহমান। আন্দোলন হুঁশিয়ার দিলেন বিরোধী দলীয় নেতা। একটু ভিন্নধর্মী খবর আবার। প্রাথমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাস, 3 দিন অনলাইন, 3 দিন গতানুগতিক নিয়মে, এইভাবে একটি কথা এসছে। দল পুনর্গঠনে মনোযোগ বিএনপির। চলতি বছরে দলীয় কাউন্সিল আয়োজন তোড়জোড়। অঙ্গ সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ। মেয়াদিত্বন্ন কমিটি নিয়ে ঢুকছে সংগঠনগুলো। আরেকটি খবর, আন্তর্জাতিক খবর। ইরানি রাষ্ট্রদূত, হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সমস্যা নেই। হরমুজ প্রণালী যেটা করা হয়েছে, এটা বাংলাদেশ, এটার উপরে নিষেধাজ্ঞা নেই। মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এলো $375 কোটি। রেমিটেন্স যোদ্ধাদের অভিনন্দন। ইরানি মার্কিন স্থল অভিযানে যোগ দেবে না ইসরায়েল। চুক্তি না হলেও 2-3 দিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। কুয়েতে বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে হামলার পর ভয়াবহ আগুন। কাতারে তেলের ট্যাঙ্কে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আরো খবর, 111 নেপথ্যে সমন্বিত কুচক্রী। একের পর এক প্লট সাজানো হয়, অন্ধকারে ছিল তৎকালীন সরকার। রিমান্ডে এনে খবরগুলো বের হয়েছে। তেলের অবৈধ মজুতেই সর্বনাশ। পর্যাপ্ত থাকলেও বাজারে কৃত্রিম চাহিদা। পাম্প থেকে চলে যাচ্ছে কারবারির গোপন আস্তানায়। মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক। সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ। তদন্ত প্রতিবেদন দাখিল। যান্ত্রিক ত্রুটিতেই দৌলতিয়া ফেরিতে বাস ডুবি। মর্মান্তিক বাস ডুবির একটি পেয়েছে, প্রতিবেদনে সেটা উল্লেখ হয়েছে। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের বিভিন্নমুখী খবর। খবরগুলো কিন্তু আজকে বিভিন্নমুখী খবর। তার মধ্যে তেলের খবর, ইরানের খবরটা একটু বেশি। আসছি প্রতিদিনের শেষ পৃষ্ঠায়। বাংলার প্রতিদিনের শেষ পৃষ্ঠায় 6 কারণে বাড়ছে হাম। রাজশাহীতে হামে মৃত্যু 15 জনের, স্বাস্থ্যসেবা সচিব। এ পর্যন্ত হামে 40 সন্দেহজনক মৃত্যু, স্বাস্থ্য বিভাগ। ঢাকায় বজ্রসহ বৃষ্টি, পড়েছে শিলা। পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর না। 2 বছর পর প্রাঙ্গণেমর এক ছবি সহ খবরটি এসছে। চিরকুট লিখে বৈষম্য বিরোধী ছাত্র নেতার আত্মহত্যা। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় তানভীর আহমদ মেরাজ নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার ঝুলন্ত লাশ পাওয়া যায়। আবারও ব্যাংকিং এর খবর। সাক্ষাৎকারে আলী রেজা ইফতেখার, ব্যাংকিং খাতে বড় চ্যালেঞ্জ, খেলাপি সংকট। পাওয়া যাচ্ছে না ফুটেজ, বদল হয়েছে
হার্ড ড্রাইভ, সিসিটিভি নিয়ে নতুন বিতর্কে প্রসিকিউশন। চলতি মাসেই প্রতিবেদন দেবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, চিফ প্রসিকিউটর। সাগররত্নী হত্যা মামলা দ্রুত তদন্ত প্রতিবেদনে জমা দেওয়ার নির্দেশ। যেন ওই মেঘ এবং রোদের খেলার মতো শুরু হয়েছে তদন্ত কমিটিটা আর কি। 300 ফিট এক্সপ্রেসওয়ে এখন ডেড ট্রাক। ফিক্সড ভ্যাট নির্ধারণের দাবি বাজুসের। জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত। নির্বাচনে ও গণভোট নিয়ে ইসির কমিটি। সড়কে প্রাণ গেল শিশু, বৃদ্ধ সহ 15 জনের। পুরান ঢাকায় বংশালে ভবনে আগুন। কিছু নেতিবাচক খবর দিয়ে শেষ করতে হলো। লতিফ ভাই বিভিন্নমুখী খবর দিয়ে আজকে জি। বাংলাদেশ প্রতিদিন সাজিয়েছে। ধন্যবাদ মিলন ভাই। বাংলাদেশ প্রতিদিন আসলে নিউজ কভারেজ অনেক বেশি দেয়। তো আমাদের দেশের এখন বড় নিউজ যেগুলা সেগুলো হচ্ছে, একটা হচ্ছে বিদ্যুৎ, আর একটা হচ্ছে আপনার এই যে ইরানের যুদ্ধ, আর একটা ব্যাংকিং খাত নিয়েও ব্যাংকিং খাত নিয়ে নিয়ে আসছে আর কি। তিনটা বড় নিউজ। তিনটা বড় নিউজের মধ্যে দেখেন, ইরানি রাষ্ট্রদূত বলছেন হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলের সমস্যা নেই। আবার দেশের সবগুলা পেট্রোল পাম্প বন্ধ। আবার শিক্ষা ব্যবস্থায় অনলাইন চালু হচ্ছে জ্বালানি সংকটের জন্য। আপনি নিউজগুলাকে মিলাতে পারবেন না। কারণ হচ্ছে পেট্রোল এবং অকটেন বাংলাদেশে উৎপাদিত হয়, এটা ইম্পোর্টও করা লাগে না। এখন পেট্রোল পাম্প বন্ধ কেন? দ্বিতীয় কথা হচ্ছে, ইরানি রাষ্ট্রদূত বলছে যে বাংলাদেশি জাহাজ চলে সমস্যা নাই, এমন এটা আগেও আমরা জানি। তারপরও পেট্রোলের সমস্যা হবে কেন, জ্বালানিতে সমস্যা হবে কেন? সেটা ডিজেলের কথা। এখন একটা দেশের যদি ব্যবস্থাপনায় যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট না জানা থাকে, তাহলে এই ব্যবস্থাপনাকে আপনি ফুল মার্ক দিবেন কেমনে? এটাকে পাস মার্কেও তো দিতে পারবেন না। পাশাপাশি দেখেন, শিক্ষা সবচেয়ে দামি জিনিস হচ্ছে শিক্ষা সারা বিশ্বে। এখন শিক্ষা ছাড়া কোনো জাতি এখন টিকার প্রশ্নই উঠে না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এমপ্লয়মেন্টে, প্রত্যেকটা অফিস এখন যারা ক্রিয়েটিভ অফিস তারা পেটেন্ট রাইট চাচ্ছে, কপি রাইট চাচ্ছে। এইগুলা দিয়ে তারা ফাইট করবে ভবিষ্যতে, এবং মানুষের মেধা থেকে, মানুষের মাথা থেকে আসবে এটা। এটার জন্য হ্যাঁ, শিক্ষা ছাড়া বিকল্প কিছু শিক্ষা নেই। ছাড়া বিকল্প নেই। এখন যদি প্রাইমারি স্কুলে অনলাইন ক্লাস চালু হয়, এমনিতেই আমাদের শিক্ষার কোয়ালিটি অত্যন্ত খারাপ, এটা ইমপ্রুভমেন্টের কোনো ব্যবস্থা নেই। তারপরও আবার যদি অনলাইন চালু হয় তাহলে কি হবে? এই সিস্টেমটা তো কখনো ছিল না। একমাত্র করোনার সময় মানুষের জীবন রক্ষার্থে অনলাইন চালু হয়েছিল। এরপরে এতগুলা ক্রাইসিস বাংলাদেশে অতিক্রম করলো, বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট অতিক্রম করলো, কখনো তো এই সিস্টেম আসে না। আজকে কেন এই অনলাইন প্রাইমারি স্কুলে অনলাইন চালু হবে? অনলাইন মানে এমনিতেই কোয়ালিটি খারাপ, অনলাইন মানে আরো খারাপ হবে। এই সিদ্ধান্তগুলা কেন আসছে একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে? এটা আসলে প্রশ্নবিদ্ধ আছে প্রত্যেকটা নেতার, বর্তমান সরকারের প্রত্যেকটা মানুষের নিজেকে প্রশ্ন করা উচিত যে এই অবস্থাটা কেন হবে। প্রধানমন্ত্রী তার প্রশ্ন উত্তর পর্বে বলেছেন $234 মিলিয়ন পাচার হচ্ছে। আমরা বলেছেন, ঠিক আছে, আমরা চাই এটা ফুল স্টপ। এটা আর যাতে ভবিষ্যতে আর কেউ এসে বলে না 468 কোটি টাকা বিলিয়ন ডলার মানে পাচার হয়েছে, অন্য সরকার এসে যাতে না বলতে পারে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সরকারকে অনুরোধ করব এই জিনিসটা যাতে ফুল স্টপ হয়। এখানে ওই যে অর্থ আমাদের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, যখন গভর্নরের একটা বক্তব্য, ব্যাংকিং সেক্টরের রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না, এটা তো তাই হওয়া উচিত। এটা তো বলা লাগে না, এটা তো বলার কোনো প্রয়োজন নেই। বাস্তবতা হচ্ছে কি, বাংলাদেশের মানে মানুষের সেন্টিমেন্টটা হচ্ছে থার্ড ক্লাস প্যাসেঞ্জারের মতো। থার্ড ক্লাস বগিতে দেখবেন যে মানুষ উঠার সময় কেউ উঠতে দেয় না, আবার যখন উঠে কেউ উঠার পরে আর কাউকে উঠতে দেয় না। হ্যাঁ, এই হচ্ছে সেন্টিমেন্ট। আমি পলিটিক্যালি নিয়োগপ্রাপ্ত হলাম, আমি যদি বলি এখন পলিটিক্যাল হস্তক্ষেপ হবে না, তাহলে এটা কতটুকু বাস্তবায়ন হবে? হ্যাঁ, এটা হচ্ছে বাড়ার করে খেয়ে আমি কলা খাই না। হ্যাঁ, এখন দেখেন, ইস্টার্ন ব্যাংকের এমডি সাহেব বলেছেন যে ব্যাংকিং খাতে বড় চ্যালেঞ্জ খেলাপি সংকট। এটা তো চ্যালেঞ্জই। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ। কারণ হচ্ছে ব্যাংকিং খাতে আজকে একজন এমপ্লয়ি একটা ব্যাংকে একটা লোন প্রপোজাল নিল, লোন করলো, হ্যাঁ, লোন স্যাংশন করা হলো, এরপরে কালকে এটা খেলাপি হলো, ওই এমপ্লয়ি আরেকটা ব্যাংকে গিয়ে আরেকটা বড় পোস্টে চলে গেল, তার কোনো রেসপন্সিবিলিটি নাই, সে দিয়েই খালাস। হ্যাঁ, এখানে লেনদেনের ব্যাপার আছে, লেনদেন হয়। হ্যাঁ, সেটাই তো। যে এমপ্লয়িটা দিল, হ্যাঁ, যে এমপ্লয়িটা দিল তাকে তো এটা রিকভারি করে দিয়ে যাওয়ার কথা। দ্বিতীয়ত হচ্ছে, এই যে টাকাটা দিল, খেলাপি সংকট হলো, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তো হয় পলিটিক্যাল পার্টি অথবা
সবচেয়ে বড় দায়ী হচ্ছে ব্যাংকিং এমপ্লয়ি। ব্যাংকিং ম্যানেজমেন্ট অত্যন্ত দুর্বল। এরা জানে না কাকে টাকা দিতে হবে, কার কাছ থেকে টাকা তুলতে হবে। এরা জানে তেলা মাথায় তেল দেওয়া, হ্যাঁ, বিভিন্ন জাল ডকুমেন্ট সব করে টাকা উদ্ধার করা এবং এর মধ্যে নিজেকে পয়সা কামাই করে নিয়ে যাওয়া। এই সিস্টেমটা বন্ধ করতে হলে আপনার দায়িত্বশীল করতে হবে। আপনি যদি ব্রাঞ্চ ব্যাংকিং এ না হয় ইউনিট ব্যাংকিং এ চলে যান, আমেরিকার মতো ইউনিট ব্যাংকিং এ চলে যান, যে প্রত্যেকটা ইউনিট তার মতো করে প্রফিট করবে, তার এমপ্লয়ি নিয়োগ করবে এবং ওই এমপ্লয়ির উপর দায়িত্ব থাকবে যে টাকাটা রিকভার করে দেওয়া। তখন ভুল জায়গায় টাকাটা যাবে না। হাজার হাজার কোটি এই যে টাকা এই বিনিয়োগ যে হয়। খেলাপি খেলাপি ঋণের লিস্টটা দেখবেন 1700-1800 কোটি টাকা একদম বড় বড় আরো বেশি, কয়েক হাজার হাজার কোটি কয়েক টাকা। হাজার কোটি টাকা বড় বড় নেতাদের হাতে বন্দী। হ্যাঁ, পুরো দেশটাই তাদের হাতে, পুরো ব্যাংকিং খাত, এটা মানুষের আমানতের টাকা। এই টাকাটা তারা বিভিন্ন নেতাদের হাতে বন্দি করে রাখছে। অথচ কেউ একজন এন্ট্রিপ্রিনার সে 5 লাখ টাকা পাবে না, সে 2 লাখ টাকা পাবে না, সে 3 লাখ টাকা পাবে না, তাকে অথচ এই ক্ষুদ্র ঋণগুলো দিলে দেশে চালিকা শক্তি আরো চালিকা বাড়বে। শক্তি। এটা ইনোভেশন, এটা ইনোভেশন। দেশে উদ্যোক্তাদের কোনো ফিল্ডই নেই। হ্যাঁ, বলা হচ্ছে উদ্যোক্তা উদ্যোক্তা, এটা হচ্ছে উদ্যোক্তাদের কিলিং ফিল্ড। এখানে উদ্যোক্তারা কোনোদিনও কোনো কাজ করতে পারবে না, কারণ হচ্ছে এই যে জাল, এই জাল ফালানো হয়েছে বড় লোকদের জন্য, টাকাটা পাচার করার জন্য। এই যে $234 বিলিয়ন এরকম বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হবে, এগুলাকে বন্ধ করতে হলে আরেকটি যে সুশাসন দরকার। তার পাশাপাশি ওই যে ভ্যাট, ফিক্সড ভ্যাট নির্ধারণের দাবি জানাচ্ছে। এই অবশ্যই অবশ্যই এটা হওয়া উচিত, এটা এটা টোটালি বন্ধ হওয়া উচিত। ফিক্সড রেট হলে টাকাটা আদায় হবে, মানুষও টাকা দিতে উৎসাহিত হবে, টাকাটা দেওয়া যাবে, কালেকশনটা হ্যাঁ, হবে। কালেকশনটা ভালো হবে। এবং এই যে মানে ব্যাট অফিসের দৌরাত্ম, আমার জানা আছে মিলন ভাই, আমি তো প্র্যাকটিসের মধ্যে ছিলাম। সরকারকে আমরা দিতাম 5,000 টাকা, ব্যাট অফিসে দিতাম 10,000 টাকা, 15,000 টাকা। হ্যাঁ, তো এই ব্যাট অফিসের দৌরাত্ম বন্ধ করতে হলে ফিক্সড করা দরকার, অটোমেশন করা দরকার এবং ব্যাট ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যাবলিশ করে দেওয়া দরকার। এই দেশে এগুলো হবে না। অনেক অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকা শেষ করে আমরা অন্যদিকে যেতে চাচ্ছি। এইটা আগে ক্যালকুলেশন কেন করা হলো না? আগে এটা কেন অ্যাসেস করা হলো না? এটা ডেট টেপ হবে না, এটা অনেক সময় হয়ে যায় পরবর্তীতে রেজাল্টের কারণে। এটা আগে প্রিয় দেখতে হবে। দর্শক, সময়ের স্বল্পতায় আমরা এখন স্থানীয় পত্রিকার দিকে অগ্রসর হচ্ছি। সিলেটের ডাক আমি হাতে নিচ্ছি। সিলেট ডাকে প্রথমে যে খবরটা, আমরা ইলিয়াস আলীকে নিয়ে সংসদে কথা হয়েছে, তার উপর একটি খবর এসছে। টিপাই মুখ বাদ বিরোধী অবস্থানের কারণে গুম করা হয় ইলিয়াস আলীকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামুন খালেদের চাঞ্চল্যকর তথ্য। তেল সংগ্রহে স্থানীয়দের ভিড়, বিজিবি মোতায়েন। মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত। মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সরকার। এই ধরনের আরেকবার হয়েছিল মালয়েশিয়াতে। অন্যান্য আরো খবর, মত বিনিময় সভায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী সিলেটে নতুন করে স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন 30 এপ্রিল। এই হাহাকার অবস্থার মধ্যে স্পোর্টের উদ্বোধন কতটুকু জনগণ মানবে আল্লাহ জানে। গোয়াইনঘাট ও নবীগঞ্জে বজ্রপাতে 2 কিশোরীর মৃত্যু। সিলেটে আরো 4 জনের দেহে হামের সংক্রমণ, হাসপাতালে নতুন ভর্তি 21 জন। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশ শনিবার। সে মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক তেলিয়াপাড়ার ইতিহাস নিয়ে যে কথাটা আমরা জেনেছি, তার মহাসমাবেশ আগামী শনিবার। কুলাউড়ায় পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু। সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা। নেপালকে 1-0 গোলে হারিয়ে সাফের ফাইনাল বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ দলকে। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেল কানাইঘাটের শাহীন। এটা একটি ভালো উদ্যোগ, এরকম মাঝে মাঝে আমরা পাই, ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আমরা। আরো শেষ পৃষ্ঠার কিছু খবর পড়ে শোনাচ্ছি। সংবিধান সংশোধনে শীঘ্রই কমিটি করা হবে, চিফ হুইপ। সুদের টাকা দালালকে দিয়ে গ্রিস যাত্রা করেছিল ছাত্রকের মহিবুর। জীবন গেল, টাকাও গেল। আমরা আরো জেনেছি, ঘরের গরু, জমি ইত্যাদি বিক্রি করে যে 12 জনের মৃত্যুর সংবাদ যে ভূমধ্যসাগরে, তার একটি খবর এখানে এসছে। টাকা সুদ নিয়ে দালালকে দেওয়া হয়েছিল দেশে যাওয়ার জন্য। আর একটি মৃত্যু সংবাদ, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আহাদ এর ইন্তেকাল। সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বৃহত্তর জনতা উন্নয়নের পরিষদের প্রতিষ্ঠাতা, আহ্বায়ক, জনতাপুর উপজেলার সারিঘাট নিবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আহাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ধর্মপাশায় ফসলি জমিতে ইটভাটা মানা হচ্ছে না পরিবেশ আইন। গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিবে রব।
আরো খবর, আদরের ছোট ছেলে বিমানবন্দরে এসেছিল বাড়ি নিতে, মায়ের চোখের সামনেই প্রাণ গেল। মর্মান্তিক খবর একদম। জালালাবাদ থানা পুলিশের অভিযানে মাদক দ্রব্য সহ দুইজন আটক। লাখাইলে পুলিশ আসার খবরে আতঙ্কে মৃত্যু। পুলিশ আসার খবরে আতঙ্কে মৃত্যু হয়েছে দায়ীকের জন্য। আরেকটি খবর পড়ে আমি অতিথির কাছে আসছি। ধর্মপাশায় ফসলি জমিতে ইটভাটা মানা হচ্ছে না, পরিবেশ আইন। এই ছিল মোটামুটি, এটাকেও বিভিন্ন ধরনের খবর নিয়ে আসতে সিলেটের ডাক সাজানো হয়েছে। ইলিয়াসের খবরটা একটু দিদি আপনি। কথা বলি। জি একটা বলেন। হচ্ছে প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস উদ্বোধন করছেন, এখানে আবার দেশে তেলের জন্য পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল আমি এই কথাটা খবর পড়ার সময় বলেছিলাম আর কি। এখন ভালো ম্যানেজমেন্ট কি করতে পারে? ভালো ম্যানেজমেন্টের একটা জিনিস হচ্ছে প্রায়োরিটি ঠিক করতে পারে, যে আমার কোন জিনিসে প্রায়োরিটি। সময়ের একটা ব্যাপার এখানে আছে, সময়, পরিবেশ। এই যে এর আগের সরকারের প্রশংসনীয় দিক ছিল কুইক রেন্টাল হোক, কুইক রেন্টাল দিয়ে কিন্তু মানে জ্বালানিটা দিতে পারছে মানুষকে, বিদ্যুৎ দিতে পারছে মানুষকে, বিদ্যুৎ দেওয়াতে দেশ চলছে। এখানে হিসাবটা ভিন্ন। হিসাবটা হচ্ছে আমি বিদ্যুৎ পেলাম, বিদ্যুৎ আমার উৎপাদনের একটা ফ্যাক্টর, এলিমেন্ট। এই বিদ্যুৎ দিয়ে আমি উৎপাদন করলাম, উৎপাদনে ভ্যালু এড হলো। 100 টাকার জিনিস আমি 500 টাকা ভ্যালুতে নিয়ে গেলাম। এর মধ্যে বিদ্যুতে যদি আমার 10 টাকার বিদ্যুৎ 20 টাকা খরচ হয়, অসুবিধা তো নাই। এই জিনিসটা ম্যানেজমেন্ট, জীবনটা থেমে থাকলো না। এই জিনিসটা ম্যানেজমেন্টে বুঝতে হবে। এই 18 কোটি মানুষকে থামানোর কি দরকার ছিল? এই থামানোর দরকার ছিল না তো। টিপাইমুখের ব্যাপারটা, আমরা আন্দোলনে ছিলাম, আমি সেমিনারও করেছি টিপাইমুখ নিয়ে। তখন মনে হয়েছে এটা এরকমই হবে, টিপাইমুখের জন্য ইলিয়াসকে গুম করা হয়েছে, এটা হতে পারে। এটা এখনো তদন্তের ব্যাপার চলছে, এটা তদন্ত হোক এবং এটা বের হোক, সঠিক তথ্যটা বের হয়, এটা আমরা আশা করবো। মিজানুর রহমান আজহারি ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সরকার, এটা করে থাকে। এটা রিলিজিয়াস বিভিন্ন সেকশন আছে, মানুষগুলো এক্সট্রিমিস্ট হয়ে যায়। এখন মিজানুর রহমান আজহারি গেল, বক্তব্য রাখলো, উনার এগেনস্টে যারা আছে তারা এসে বোমা নিক্ষেপ করলো। সরকার এগুলা দেখে, পরিস্থিতিগুলো। যেমন আমাদের অন্তর্বর্তী সরকার জাকির নায়েককে পারমিট করে নাই দেশে আসতে। এটা হয়ে থাকে, এটা মানে বৃহত্তর স্বার্থে এটা করতে হয় অনেক সময়। বড় নিউজটা হচ্ছে সুদের টাকা দালালকে দিয়ে গ্রিস যাত্রা করছিল শাতকের মহিলা। দেখেন মিসম্যানেজমেন্ট কি জিনিস। আমাদের দেশের, আমি সবসময় হাইলাইট করি, সবচেয়ে বড় সম্পদ আমাদের মানব সম্পদ। এই মানুষ অনেক বেশি কিছু করতে পারতো এই দেশে, মানুষকে যদি কাজে লাগানো যেত। আমাদের নেতৃত্বের দুর্বলতা, নেতৃত্বের বন্ডামি, নেতৃত্বের মিসম্যানেজমেন্ট, এইসবের জন্য এই দেশের মানুষগুলা সুদের টাকা দালালকে দিয়ে বিদেশে যাত্রা করছে ভালো জীবনের সন্ধানে, এবং হাজার হাজার মানুষ যাচ্ছে প্রতি বছর, 5 লক্ষ 10 লক্ষ মানুষ বিদেশ যাচ্ছে, এটা হিসাব কিন্তু এই অব্যবস্থার কারণে ভূমধ্যসাগরে 12টি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দালালকে দিয়ে যাত্রা করছিল ভূমধ্যসাগরে করলো, এর জন্য তো এই ব্যক্তি দায়ী না, দায়ী হচ্ছে সরকার। সরকারকে দেখতে হবে কেন এটা হলো, এবং এটা সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ যদি সরকার দেয়, তখন সরকার এইসব ব্যাপারে সতর্ক হবে। সরকারকে বা জাতীয় সংসদে এগুলো আইন করা উচিত, সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে বাধ্য করবে। দেশে যদি দালাল চক্র কাজ করে, আমি যদি ক্ষতিগ্রস্ত হই, তার দায়িত্ব আমার না, তার দায়িত্ব সরকারের। সরকার আছে, সরকার এটা দেখবে, সরকার আমার প্রতি বছর আমরা এই যে ইট ভাটা জমিতে জমির নষ্ট করতেছে, এই যে ধর্মপ্রসাদ ফসলের জমিতে ইট ভাটা মানা হচ্ছে না, পরিবেশ আইন। আসলে কোনো আইনই তো মানা হচ্ছে না। আপনি জিন্দাবাজার পয়েন্টে দাঁড়ান, কেউ কি টাফকে মানছে? আমার ছেলে কালকে একটা মানে রেড লাইট করছিল, মানে নাই, $100 জরিমানা হয়েছে, এবং তার রেকর্ড এটা থাকবে, তার জন্য এটা পেনাল্টি হবে, তার জন্য তার সিটিজেনশিপ বা অন্যান্য ইস্যুতে হবে। তবু এটা ব্যক্তির উপর একটা ঘটনা, এটা হচ্ছে একটা বিশাল একটা এলাকাকে ধ্বংস করে দিচ্ছে। কোনো আইনই তো মানা হচ্ছে না। পরিবেশ আইন এটা তো একটা একটা নাজুক জিনিস। পরিবেশ আইন কোনো জায়গায় মানা হয় না। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ, আপনি পুলিশ সদস্য দেখবেন প্রকাশ্যে ধূমপান করতেছে, কেউ এগুলো মানে কেয়ারই করে না। এইসব আইনে আসলে দরকার আছে বলে। এই যে শ্বাসকষ্ট টাসকষ্ট ইত্যাদি রোগ বেড়ে যাচ্ছে, কিন্তু এই ধরনের পরিবেশের কারণে চিন্তাবাজারে দেখবেন কালো ধোঁয়া ছাড়িয়ে যাচ্ছে গাড়ি। জি জি, সবার সামনে পুলিশ প্রশাসন সবাই দেখতে। লতিফ ভাই, আমরা সিলেটের ডাক শেষ করে আরেকটা পত্রিকা আমাদের হাতে আছে। আসলে এই বিশ্লেষণ গুলো যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল যারা আছে তারা শোনার পরে যদি ব্যবস্থা নেয়, তখনই হবে সার্থকতা। জানে ভাই, জানে, কিন্তু প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি পত্রিকা আছে, জালালাবাদ, দৈনিক জালালাবাদে পড়ে শোনাচ্ছি। কুলাউড়ায় পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু সংবাদ দিয়ে পড়তে হলো খবরটি প্রথমে, যেহেতু বড় করে লেখা। অনমনীয় ইরানে
অব্যাহত পাল্টা আঘাত। আন্তর্জাতিক খবর, এই খবরটা কয়েক দিন থেকেই আসছে। আরো খবর ছিল যেটা পড়া শোনানো হয়েছে অন্যান্য খবরে, আর এখানে পড়ছি না। গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু। এই ছিল মোটামুটি জালালাবাদের অন্য পত্রিকায় যেটা আছে সেটা বাদ দিয়ে পড়লাম। জালালাবাদে আরো কিছু খবর আছে। নিবন্ধন সনদ ছাড়া ট্রাভেল এজেন্সি চালানো ব্যবস্থা নেবে সরকার, যেটা একটু আগে বলেছিলেন যে এই যে অব্যবস্থার কারণে যেটা হয়েছিল ভূমধ্যসাগরে। শান্তিগঞ্জে পানি জমে ধান নষ্টের শঙ্কা। শান্তিগঞ্জের অশান্তির খবর প্রায়ই আসে এখানে। কৃষকদের দাবি বাঁধ কেটে দেওয়া প্রশাসনের না। 5 এপ্রিল বন্ধ থাকবে সাবি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন। 18 বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 1,43,000 মামলা। সুনামগঞ্জে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে তদন্ত কমিটি। বেশ কিছু দোকান কয়েক কোটি টাকা ভস্মীভূত হয়ে গেছে। খাবারের সন্ধানে লোকালয়ে অজগর, লাওয়াছড়ায় অবমুক্ত সাপের ছবি সহ খবরটি এসছে। এই ছিল মোটামুটি। আরেকটি খবর পড়েই অতিথির কাছে আসবো বিশ্লেষণের জন্য। প্রবাসীদের সহযোগিতায় সিলেট প্রেস ক্লাবে এনআরবি হেল্প ডেস্ক চালু করব, মুক্তাজ বিসন্নুর আমাদের প্রেস ক্লাবের সভাপতি। এই ছিল মোটামুটি জালালাবাদের খবর। বিশ্লেষণের জন্য প্রেস ক্লাবের নিউজটা আসলে খুবই পজিটিভ। আমি একটা নিউজ নিয়ে কথা বলছি। 5 এপ্রিল বন্ধ থাকবে সাবি ইস্টার সানডে উপলক্ষে। আমি বুদ্ধিজীবী মহলের কাছে প্রশ্ন রাখতে চাই, এই ইস্টার সানডে উপলক্ষে 5 এপ্রিল সাবি বন্ধ থাকলে সাবির কত হাজার ছাত্র শিক্ষা থেকে বঞ্চিত হলো? এটা একটু ক্যালকুলেশন করে দেখেন। হ্যাঁ, এগুলো দয়া করে একটু অ্যাসেস করেন, এগুলো আমাদের জন্য কি লাভ হচ্ছে। ইস্টার সানডে উপলক্ষে আপনি আলোচনা করতে পারতেন, ইউনিভার্সিটি খোলা রেখে 1 ঘন্টা আলোচনা করতে পারতেন। হ্যাঁ, হ্যাঁ, এরপরে সবে বরাত কেন ছুটি হবে? এবার বিভিন্ন ছুটি আছে আমাদের ইয়েতে। এই যে আব্দুল কাদের জিলানির জন্মদিনে ছুটি থাকে, কেন ছুটি থাকবে এগুলা? হ্যাঁ, আবার সব অনলাইন চলে যাচ্ছে, এইগুলা হচ্ছে ভুয়া জিনিস। নিবন্ধন ছাড়া ট্রাভেল এজেন্সি চালালে ব্যবস্থা নেবে সরকার। নিবন্ধন নিয়ে যদি চালায় আর এইরকম জিনিস করে, এরকম মানব পাচার করে, তাহলে কি করবে? তাহলে কি হয়? হয়েছে কিছু? অন্তত সরকারের একটা ইয়ের মধ্যে থাকবে, গণ্ডির মধ্যে থাকবে। নিবন্ধন করলেই সরকারের গণ্ডির মধ্যে থাকবে, আর নিবন্ধন ছাড়া যে সরকারের গণ্ডির বাইরে যাবে, এই দেশের মধ্যে তো তারা কাজ করছে। আপনি চাইলে যে কোনো সময় ব্যবস্থা নিতে পারেন। যারা নিবন্ধন তাদেরকে ধরা তো খুব একটা কঠিন কাজ। এটাই বুঝি না যে নিবন্ধন সনদ, এইটা সনদ মানে আর কিছু টাকা পয়সা সরকার নেবে, এই তো আর কি। কিন্তু আলটিমেটলি এটাকে দেখতে হবে, পানিশেবল করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস, আপনি যদি এখনই ক্ষতিগ্রস্ত লোকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করেন সরকার, তাহলে টনক নড়বে সরকারে, না হলে টনক নড়বে না সরকার। প্রথম পাতায় কিছু খবরে পড়েছিলাম যেটা আমি জাতীয় সংসদ চলছে, আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে ক্ষতিগ্রস্ত লোকগুলা যারা আদম ব্যাপারীদের হাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্ষতিপূরণ যাতে সরকার দেয়। এরপরে যে নিউজগুলো আছে এগুলো আলোচনা আমরা এগোতে পারছি না। প্রিয় দর্শক, আমরা 3টি পত্রিকা নিয়েই সুন্দর বিশ্লেষণ শুনলাম। বিশেষ করে এই ভূমধ্যসাগরে যে সিলেটের 12 জনের প্রাণ গেল, এটা নিয়েই ট্রাভেলস এজেন্সির যে অব্যবস্থা, এবং সরকার বলতেছে নিবন্ধিত আসতে অতিথির সুন্দর বিশ্লেষণ। নিবন্ধন দিয়েই শুধু হয় না, সেটা যদি সরকারের নিয়ন্ত্রণে আনা হয় কখনো এটা হয় না। তো এই ধরনের টাটকা খবর নিয়েই আমরা সিলেটের স্থানীয় পত্রিকাগুলো পড়ে থাকি এবং এর বিশ্লেষণ করে থাকি। আজকেও 3টি পত্রিকার আমরা বিশ্লেষণ শুনলাম সুন্দরভাবে। অতিথিকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করলেন যে গোয়াইনঘাটের পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, এর স্বত্বাধিকারী আমাদের রোটারিয়ান এম এ রহিমকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও দেখা হবে ঠিক কালকে এই সময়।